সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা, ভিন্ন দাবিতে অনড় বড় রাজনৈতিক দলগুলো। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার, সামনের দিন আরও ভীতির বিশেষজ্ঞদের শঙ্কা। সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রে সহজেই মিলছে মাদক, সীমান্ত দিয়ে মাদক বহন করে পড়ছে কম বয়সীরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের পাশে পশ্চিমা বিশ্ব, সামরিক সরঞ্জাম দেয়ায় এগিয়ে যুক্তরাষ্ট্র। এবং ফিক্সিং ঠেকাতে জেল জরিমানার পরামর্শ খালেদ মাসুদের, আইসিসির বাইরে নিজস্ব আইনি ব্যবস্থার দাবি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন, আমি আরিফুল ইসলাম সাহাব। সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না। বড় রাজনৈতিক দলগুলো স্ব ভিন্ন দাবিতে অনড়। যথাসময়ে নির্বাচনের প্রশ্নে সংস্কার ও বিচারের অগ্রাধিকার নিয়ে দ্বিচারিতা রয়েছে অন্তর্বর্তী সরকারের মধ্যেও। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের ঘোষণা ও উপদেষ্টা পরিষদের নিয়মিত আশ্বাসের পরও শঙ্কা কাটছে না নির্বাচনকে ঘিরে। বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মৌলিক বিষয়ে একমত হতে না পারার সঙ্গে কিছুটা অস্বস্তির কারণ প্রধান উপদেষ্টার বক্তব্য। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরও নির্বাচন যথাসময়েই হবে বলে বিশ্বাস করে বিএনপি। তবে জামাত ও এনসিপির সংস্কার ও বিচার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর না করার হুঁশিয়ারি ভাবাচ্ছে বিএনপিকে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণপরিষদের গুরুত্ব বুঝলেও তাদের দলের নেতারা বুঝেন না। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী গণপরিষদই একমাত্র সমাধান বলে মনে করেন তিনি। উনি বলেছিলেন যে পরবর্তী নির্বাচন হবে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট। অবশ্যই আমাদেরকে গণপরিষদে যেতে হবে এবং এটা গণভোটে রেফারেন্ডাম নিয়ে মানুষের মতামত নিয়ে এইটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আদালত তো নয়, ভবিষ্যতে কোনো পার্লামেন্টে এটা বাতিল করার ক্ষমতা রাখবে না। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি অন্তর্বর্তী সরকারকেই দিয়ে যাবার জোর দাবি জানান। বিএনপি একমত না হলে গণভোটের মাধ্যমেই ফয়সালা করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়াও জুলাই সনদ ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বসতে আগ্রহী জামায়াতে ইসলামী। একটা ইলেকশন হবে, যে ইলেকশনে আরেকটি ফ্যাসিবাদকে এনে দিবে এবং সেই ফ্যাসিবাদ 2 বছর পরে তারা আইনগত ভিত্তি দিবে, এই ধরনের কোনো বক্তব্যের সাথে দেশের জনগণ একমত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, বিশেষ করে বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় দল হিসেবে বিএনপি অন্যদের দাবি না মানলে কারো কিছু করার নেই। জামায়াতের গণভোটের দাবিকে আমলে নিচ্ছে না জানিয়ে জনগণ কি চায় সেটি এনসিপিকে বোঝার আহ্বান জানান তিনি। সবশেষ কথা জনগণ কি চায়, জনগণ ভোট চায়, এই বিষয়ে তাদের রাখতে হবে। এখনো যদি আমরা সব করে যাই আর আমরা যদি মেজরিটি হই, আপনি মানিয়ে তা কি করতে পারবে? আমি তোরে দেখতে পাই না, নাক কাটে যাত্রা ভঙ্গ করবো, সেটা আর একটা সংকট। তারা ওইটাই চেষ্টা করছে আর কি। কিন্তু এই দেশে নির্বাচন দরকার। এই দেশে যারা যে ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, তারা নিজেরাই আওয়ামী লীগকে আমন্ত্রণও জানায় নিয়ে আসতেছে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ
কথার বরখলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত হবেন। গণপরিষদ বা গণভোটের প্রতি বিশেষ কোনো আগ্রহ না দেখালেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে সংস্কার ও বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বাস্তবতায় সমঝোতার পথ কি হবে তা নিয়ে দ্বিধায় রয়েছে সবকটি পক্ষ, যা এখনও নির্বাচনের অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে 3 যাত্রী নিখোঁজ হয়েছে। রাত 11টার দিকে মাঝ নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে তারা নদীতে পড়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। স্থানীয়রা জানান, ভৈরব নদীর জেলখানা ঘাট থেকে ট্রলারটি ছেড়ে মাঝ নদীতে গেলে ফেরির সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা 3 যাত্রী নদীতে পড়ে যান। এদের মধ্যে একজন রূপসা উপজেলার আইজখাতি ইউনিয়নের আকাশ। বাকি 2 জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ময়মনসিংহের তারাকান্দায় একটি মিলে অবৈধভাবে মজুত করা 25 টন সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত 8টার দিকে কলেজ রোডের দৌলতের চালের মিলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়। পাশাপাশি একটি ট্রাক, একটি ট্রলি, 3টি অটোরিকশা, খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা ও বস্তা সেলাই করার মেশিন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিলটিতে অভিযান চালানো হয়। সেখানে বস্তা পরিবর্তন করে নতুন মোড়কে সরকারি চাল বাজারে সরবরাহ করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। পরে পুলিশের সহায়তায় চালগুলো উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। এন থেকে চাল দিছে আমারে, আচ্ছা 171 বস্তা চাল বসছে। তারপরে এনও চাল কত দিয়ে আছেন বাদে এন থেকে চাল দিয়ে বসছে। বৃষ্টি বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। ইতিমধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনের দিনগুলো হতে পারে আরও ভীতির। একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেবার আহ্বান তাদের। রকিবুল রাহাতের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা সংকটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, খরা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের হানায় পড়ছে দেশ, যার প্রভাবে স্বাস্থ্য ঝুঁকিসহ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে ভয়াবহ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। এই রোগে কম বেশি সারা বছরই ঘটছে প্রাণহানি। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হলেও বর্তমানে বছর জুড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। আগে শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলেও বর্তমানে দেশের সব জেলাতে ছড়িয়ে পড়েছে এডিস মশা। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর এমন লাগামহীন সংক্রমণের পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এডিস মশাবাহিত রোগ এবং বাহকবাহিত রোগ বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব বাংলাদেশে, কারণ নিচু অঞ্চল বা ভাটি অঞ্চলের দেশ হওয়ার কারণে এই অঞ্চলে এর প্রভাবটা সবচেয়ে বেশি। এবছরও ডেঙ্গু আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। আগস্টের প্রথম 12 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4000-এর বেশি রোগী। মৃত্যু হয়েছে 20 জনের। তবে কীটতত্ত্ববিদদের দাবি, ডেঙ্গুর পাশাপাশি মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়াও বাড়ছে। একজন রোগী যখন জ্বর নিয়ে যায় তখন তাকে ডেঙ্গু পরীক্ষা করা হয়, কিন্তু চিকুনগুনিয়া কিন্তু পরীক্ষা খুব বেশি করা হয় না, কারণ সব হাসপাতালগুলোতে চিকুনগুনিয়ার টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে কিট তাদের কাছে নেই। কিছু কিছু ল্যাবে সেটি আছে, পিসিআর করে চিকুনগুনিয়াটি শনাক্ত করা হয়। কিন্তু চিকুনগুনিয়ার কিটও ডেঙ্গুর পাশাপাশি সহজলভ্য হওয়া দরকার, যেন স্বল্প খরচে সরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকুনগুনিয়া আইডেন্টিফাই করতে পারে। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। যারা জ্বর নিয়ে হাসপাতালে আসছেন তাদের ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া বা অন্যান্য ফ্লুর পরীক্ষা নিরীক্ষা করার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। প্রথমে আমরা শর্ট আউট করে ফেলছি যে ডেঙ্গু কিনা, এবং NaOC টেস্ট আমার নিজেই সিস্টার 5 মিনিটের মধ্যে একটা র্যাপিড কিট টেস্ট করতে পারছি। তো চিকুনগুনিয়াটা তো এইভাবে হচ্ছে না, আর চিকুনগুনিয়ার কারণে তো রুগীরা আমরা এত কমপ্লিকেশন ফেস করছি না, এই জন্য আমাদের চিকুনগুনিয়াটা আলাদা করে পরীক্ষা করছি না। চিকুনগুনিয়ার টেস্টটা শুধু ICDDRB তে হচ্ছে, আর আমাদের IDCR-এ
এগুলি একটু সময়েরও প্রয়োজন। যেহেতু এবার বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমাণ বেশি, তাই নগরবাসীকে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে শিশুদের জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান স্বাস্থ্য সংশ্লিষ্টদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক। এসব মাদকের বেশিরভাগ ক্রেতা হাওরের হাউসবোটে ঘুরতে আসা তরুণ তরুণীরা। বাড়তি টাকার লোভে সীমান্ত দিয়ে আসা মাদক বহন করছে কম বয়সীরা। এতে পর্যটন এলাকায় মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিস্তারিত লিপসন আহমেদের প্রতিবেদনে। দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পর্যটকদের উপস্থিতিতে জমজমাট পর্যটন কেন্দ্র। জনসমাগম বেড়ে যাওয়ায় হাওরে তুলনামূলক কমেছে অতিথি পাখি। আগের মতো মিলছে না মাছ, তবে পর্যটকের সংখ্যা বাড়াই ঘটেছে মাদকের বিস্তার। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে এক তরুণী মদের বোতল হাতে রিলস ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে স্পষ্ট হয় হাওরে মাদকের সহজলভ্যতা। তাহিরপুরের সীমান্তবর্তী পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, বাড়িকাটিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া এলাকায় এমন ঘটনার প্রমাণ মেলে। চোখে পড়ে শিশু ও তরুণরা বাড়তি টাকার বিনিময়ে বিভিন্ন ব্র্যান্ডের মাদক বহন করছে। রাতের দৃশ্য আরও ভয়ঙ্কর। নীলাদ্রি লেক সহ পর্যটন কেন্দ্রে থাকা হাউসবোটগুলো মাদকের অভয়াশ্রমে পরিণত হয়েছে। হাওরে মাদকের মোড়ক ফেলাই দূষিত হচ্ছে পানি। প্রথমে একটা ডেম ডেট করে এটা দেখা, তারপর তারা খাইতে খাইতে দেখা যাচ্ছে ইয়াবা সহকারে খাইতেছে। 12টি নির্দেশনা জারি করা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে বা হাউসবোট মালিকদের উদ্দেশ্যে সবার ক্ষেত্রে। সেটির বাস্তবায়ন যাতে হয় এজন্য প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মদ এবং অন্যান্য ধরনের বহিরাগত যে মাদকের বিচরণ হচ্ছে সেগুলো আশঙ্কাজনক। বিষয়টি স্বীকার করে পুলিশের কর্মকর্তা জানান, টাঙ্গুয়ার হাওরে মাদক নির্মূল করতে পুলিশ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর নিয়মিত কাজ করছে। এই বিষয়ে আমরা নিয়মিত পুলিশ কাজ করছে। এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টা। আর জেলা প্রশাসন নিয়মিত আমাদের সহায়তা নিচ্ছেন, মোবাইল কোর্ট হচ্ছে। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোটগুলোতে নিয়মিত তল্লাশি সহ নজরদারি বাড়ানোর দাবি সুনামগঞ্জবাসী। এখন সুনামগঞ্জ। কুমিল্লার বিসিক এলাকায় সাইম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাইম এবং তার সহযোগীরা বিসিক এলাকার বিভিন্ন কারখানা থেকে চাঁদা আদায় করত। এছাড়া তারা চুরি এবং ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিল। বৃহস্পতিবার বিকেলে 4টার দিকে সাইম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এ সময় ফ্যাক্টরির লোকজন তাকে এই ভবনে মারধর করে আটকে রাখে। পরে সাইমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। এর এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে সাইমকে আবারও মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। বাংলাদেশের প্রকৃতি একসময় ছিল পাহাড়ের সবুজ, সাগরের নীল আর বনের গভীরতায় ভরপুর সৌন্দর্যের প্রতীক। কিন্তু মানুষের লোভ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য দ্রুত নিঃশেষ হচ্ছে। ভোলাগঞ্জের সাদা পাথর পরিণত হয়েছে মরুভূমিতে। দূষণে হাঁপাচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত। আর শালবনে দাউ দাউ করে জ্বলছে আগুন। হুমকির মুখে শুধু প্রকৃতি নয়, পর্যটনের ভবিষ্যৎ। প্রকৃতি পর্যটন নিয়ে বাকিটা জানাচ্ছেন জুবায়ের প্রধান। স্বপ্নময় পাহাড়, নীল সমুদ্র আর সবুজ বনভূমি, এগুলোই বাংলাদেশের প্রকৃতি ও পর্যটনের মূল আকর্ষণ। এই সৌন্দর্যের উপরেই এখন নেমে এসেছে মানুষের নগ্ন হস্তক্ষেপ। সাদা পাথরের ভোলাগঞ্জ মরুভূমির মতোই নিস্তব্ধ। কক্সবাজারের সমুদ্র সৈকত হাঁপাচ্ছে দূষণে, আর শালবন উজাড় করে জ্বলছে দখলের অগ্নিশিখা। লোভ আর অব্যবস্থাপনায় নিঃশেষ হচ্ছে প্রকৃতি, হুমকির মুখে পর্যটনের ভবিষ্যৎ। আমাদের প্রাণ, প্রকৃতি, আমাদের পর্যটন, আমাদের মানুষের জীবন জীবিকা, সেখানে আমরা মানুষের গল্প যেমন দেখতে চাই, একটি নদী পাথরের গল্পও দেখতে চাই।
দিনের পর দিন পাহাড় কেটে নদী খুঁড়ে লুটে নেওয়া হয়েছে পাথরের ভাণ্ডার। এই অপরিকল্পিত খনন কেবল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে না, ঝুঁকিতে ফেলছে নদী, পাহাড় আর জীববৈচিত্র্যের পুরো বাস্তুতন্ত্র। এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কেউর কথা মানতেছে না। এখন প্রশাসনে যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবে না, নষ্ট হয়ে যাবে। শুধু ভোলাগঞ্জ নয়, মানুষের আগ্রাসী আচরণ থেকে রক্ষা পায়নি কক্সবাজার সমুদ্র সৈকতও। কিছুদিন আগেও শহরের ময়লা পানি সরাসরি সমুদ্রে ফেলতে তৈরি করা হয়েছিল কৃত্রিম খাল। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন দূষণের চাপে হাঁপাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন স্বাস্থ্য, সাথে জেলে ও ব্যবসায়ীরাও। কিন্তু প্রকৃতি ও পর্যটনের সবচেয়ে ভয়াবহ আঘাত এসেছে শালবনে। অভিযোগ, দখল আর অবৈধ ব্যবসার স্বার্থে মানুষই লাগায় এই আগুন। বনে মানুষের অত্যাচার শুধু অগ্নিকাণ্ডেই থেমে নেই। অবৈধভাবে গাছ কেটে নেয়ার মতো অভিযোগ পুরনো হলেও এখনও বহাল। প্রকৃতির এমন ক্ষয় কেবল সৌন্দর্যই নষ্ট করছে না, হুমকিতে ফেলছে মানুষের জীবিকা, নিরাপত্তা, এমনকি প্রাণও। তাই পর্যটন ও প্রকৃতির প্রতি রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। রাষ্ট্রকে আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, সাহসী হতে হবে, এবং অবশ্যই রাষ্ট্রকে তার যে আইন, তার যে বিচার ব্যবস্থার, তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, শুধু মানুষ নয়, প্রাণ, প্রকৃতি, পরিবেশ সকলের জন্য। স্কোপ বন্ধ করে দিতে হবে যে এই বন প্রটেক্টেড বন বা এই নদী প্রটেক্টেড নদী, টাচ করা যাবে না। টাচ করতে গেলে সংসদ থেকে আইন চেঞ্জ করতে হবে। তাহলে আপনি যে জিনিসটা যে বললাম যে সরকার এই জায়গাতে যেতে চাচ্ছে না, কারণ আমলাদের বা সরকারের বা এই যে অলিগার্গের একটা শ্রেণী, এটা হলে তাদের সকল ইমিডিয়েট মানি মেকিংটা তাদের বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে সাদা পাথরের খনি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর সবুজ বন শুধু প্রকৃতিরই নয়, এগুলো পর্যটনেরও প্রাণ। কিন্তু অনিয়ন্ত্রিত দূষণ, শোষণ আর অগ্নিকাণ্ডের ফলে হারিয়ে যাচ্ছে এসব সম্পদ। প্রকৃতি ও পর্যটন এভাবে হারিয়ে যাওয়ার ফলে ক্ষতি শুধু দেশের অর্থনীতিরই হচ্ছে না, সেই সাথে হারিয়ে যাচ্ছে দেশের পরিচিতিও। তাই এখনই প্রয়োজন কঠোর আইন প্রয়োগ এবং টেকসই ব্যবস্থাপনা। প্রকৃতি ও পর্যটনের প্রতি গুরুত্ব না দিলে একদিন রাষ্ট্রই হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সেই সাথে বিলীন হবে পর্যটনের অপার সম্ভাবনা। জুবায়ের প্রধান, এখন। টানা বৃষ্টিতে ঝালকাঠির বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এদিকে মৌলভীবাজারেরও একই অবস্থা, চড়া সবজির বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার এবং মৌলভীবাজারের কুসুমবাগ সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। তবে আলামিন, আপনার কাছে জানতে চাই, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর এই যে বাড়তি দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ দর্শন। আমি একটু আগে জানিয়ে রাখি, ঝালকাঠি জেলায় যে পরিমাণ সবজির চাহিদা, এর 80% সবজি আসে খুলনা, যশোর এবং বাগেরহাট জেলা থেকে। তবে এই উৎপাদিত এলাকায় টানা বৃষ্টির কারণে সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। এই কারণে বাজারে সবজির সরবরাহ কিন্তু অনেকাংশেই কমে গেছে। তো চাহিদা অনুযায়ী সবজি না থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির কেজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা, এবং কিছু কিছু সবজিতে এর চেয়েও বেশি দাম বেড়েছে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা সবজি কিনতে পারছেন না, এ কারণে এই সবজির দাম বাড়তি, এবং এই বাড়তি দামে তারা বিক্রি করছেন। রসুন আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম আমি জানিয়ে দিচ্ছি। কাকরোলের কথা যদি বলি, এই কাকরোল কিন্তু গত সপ্তাহে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, সেটা আরো 10 থেকে 20 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা। পটল বিক্রি হচ্ছে 70 টাকা, এটা কিন্তু 10 থেকে 20 টাকা কেজি দাম বেড়েছে। করলা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। বেগুন, সাদা বেগুন, সেটিও কিন্তু দাম 120 টাকা বেড়ে আজকে বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা, জালি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 45, শসা বিক্রি হচ্ছে 50 টাকা,
আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে 60 থেকে, প্রতিবেদ লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা, গাজর বিক্রি হচ্ছে 140 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি দাম রয়েছে কাঁচামরিচের। কাঁচামরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 280 টাকা। এই কাঁচামরিচ কিন্তু 30 থেকে 40 টাকা গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে। ক্রেতারা আসলে এই হঠাৎ দাম বাড়ার কারণে কিছুটা অস্বস্তিতে পড়েছেন। সবচেয়ে নিম্ন আয়ের মানুষ বেশি এই সবজি কিনতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে তাদের অভিযোগ রয়েছে যে বাজারে যদি নিয়মিত মনিটরিং করা যেত তাহলে হয়তো সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। বাজার বিপণন যে সংস্থা আছে তারা প্রতিদিন যদি বাজারে এসে দাম নির্ধারণ করতো তাহলে এই যে অধিক মুনাফালোভী যে ব্যবসায়ীরা তারা বাড়তি দামে সবজি বিক্রি করতে পারতেন না, কিছুটা হলেও সবজি নাগালে থাকতো। তবে আপাতত 2-1 মাসের সবজির দাম কমার সম্ভাবনা নাই রওশন। আগামী শীত মৌসুম যখন শুরু হবে তখন শীতকালীন সবজি উৎপাদন বাড়বে এবং বাজারে সরবরাহ বাড়বে, তখন সবজির দাম কিছুটা কমবে। ঝালকাঠ থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতি সবশেষ। রওশন, মৌলভীবাজার পরিস্থিতি জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন যে চড়া বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন, আর বাজার সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিং এর কোনো ব্যবস্থা তো চোখে পড়েছে কিনা? রওশন, আসলে সবজির দাম এই কিছুদিনের মধ্যেই কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন যে সবজির সরবরাহ কম এবং স্থানীয় যে সবজিগুলো আছে সেগুলো বাজারে উঠছে না। এগুলো না ওঠার কারণে কিন্তু সবজির বাজার আরো 2 মাস এভাবে বাড়তির দিকে থাকবে। তারা বলছেন যে সবজির যেখানে উৎপাদন হওয়ার কথা সেখানে অতিবৃষ্টির কারণে উৎপাদন কমে গিয়েছে এবং এতে করে সবজির দাম বেড়ে গেছে। এদিকে কিছু কিছু সবজি নতুন বাজারে এসেছে, সেগুলো দাম অত্যন্ত চড়া। বরবটি, বাঁধাকপি, টমেটো এগুলা বাজারে এসেছে। সিম বাজারে এসেছে, যেগুলা বরবটি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা এবং অপরদিকে সিম বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, যেগুলো খুচরো বাজারে গিয়ে 250 টাকা পর্যন্ত ঠেকছে। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে পাইকারিতে 140 টাকা, যেগুলো কিন্তু খুচরো বাজারে গিয়ে 170 বা 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে কাঁচামরিচের দামও যদি বলি সেগুলো কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে। যেখানে আগে 200 টাকা খুচরাতে পাওয়া যেত, এখন সেটা 400 টাকা খুচরাতে হয়ে গেছে এবং পাইকারিতে সেগুলো 240 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে। এভাবে বলা যায় যে যতগুলো সবজি আছে সবগুলো সবজি কিন্তু প্রতি কেজিতে খুচরা বাজারেই যেখানে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, সেগুলো কিন্তু পাইকারি বাজারে গিয়ে দ্বিগুণ বেড়ে গিয়েছে। এদিকে যদি লাউয়ের কথা বলি সেটা হচ্ছে যে এখানে পাইকারি বাজারে 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু সেটা খুচরা বাজারে গিয়ে 90 থেকে 100 টাকা হয়ে যাচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো, বিশেষ করে বেগুন, এখানে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, কিন্তু সেটা খুচরা বাজারে গিয়ে 100, 110 টাকা, 20 টাকা হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় আমি অনেক খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে যারা ভ্যানে বিক্রি করে তাদের সাথে কথা, তারা বলছেন যে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করেছে, যার কারণে তারা সবজিগুলো বেশি দামে বিক্রি করছে। এছাড়াও বাজার মনিটরিং না থাকার কারণে সাধারণ ভোক্তারা বলছেন যে আসলে তারা সবজি কিনতে পারছে না। বিশেষ করে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার যেটা রয়েছে তারা কিন্তু বাজারে মনিটরিং একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। যদি এই মনিটরিংটা জোরদার করা হতো তাহলে বাজার কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসতো। এছাড়াও যদি মনিটরিং না করা হয় তাহলে সাধারণ ভোক্তারা সবজি কিনতে পারবেন না। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি বাজার নিয়ে সবচেয়ে। রওশন, নওগাঁয় প্রথম সর্জন পদ্ধতিতে সবজির চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক লিটন। একই জমিতে একাধিক ফসল চাষ করে লাভবান হচ্ছেন তিনি। তাকে দেখে এলাকার অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে চাষাবাদ শুরু করেছেন। নতুন এ পদ্ধতিতে সারা বছর সবজি চাষ করা সম্ভব বলে মনে করছেন কৃষি বিভাগ। আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। একই সাথে মাছ এবং সবজি চাষ করা যায় সজ্জন পদ্ধতিতে, যা পরিবেশ বান্ধব এবং টেকসই। এই পদ্ধতিতে সবজি চাষ করলে বৃষ্টি বা বন্যার পানি জমে থাকা এবং গাছের গোড়ায় পচন রোগ হওয়ার সম্ভাবনা কম, অল্প জমিতে লাভ হয় বেশি। নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের কৃষক লিটন হোসেন এক ফসলি জমিতে এই পদ্ধতিতে সবজি চাষে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। 2 বিঘা জমিতে লাউ চাষে 70,000 টাকা ব্যয়ে 4 মাসে আয় আসবে অন্তত 1.5 লাখ। এ পর্যন্ত বিক্রি করেছেন অন্তত 90,000 টাকার লাউ। পাশাপাশি মাছ ও পেঁপে চাষেও করছেন বাড়তি আয়। এই জমিটা এক ফসলই ছিল মূলত। আমি মনে করলাম যে এই জমিটাকে আসলে 3 ফসলই কীভাবে করা যায়। তারপরে আমি এই শুরু করলাম, খুব ভালো ফল পাচ্ছি। 2 বছর হয়ে গেল। মাছ করার সময় 70,000 টাকার মতো খরচ হয়েছে। আনুমানিক লাউ লাগাইছি, লাউ 1.5 লক্ষ টাকার মতো
বিক্রি করতে পারবো। পেঁপেতে আমাদের 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়েছে। আনুমানিক 1 বছরের মধ্যে আমরা পেঁপে বিক্রি করতে পারবো 40 থেকে 45 লক্ষ টাকা। এছাড়া ফেরোমন ফাঁদ ব্যবহারে বিষমুক্ত সবজি চাষে কম খরচে বেশি লাভ হওয়ায় ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছে কৃষকরা। প্রচুর লাউ বিক্রি হয়েছে। এনার এই ফসল দেখে আমরা ফসল শুরু করেছি। বিভিন্ন ধরনের কাজ করি, কোনোদিন লোক বেশি, আমরা 10 জন 15 জন, কোনোদিন 5 জন। কৃষি বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শে এ পদ্ধতিতে চাষাবাদে সফল হচ্ছেন কৃষক বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বর্ষাইল ইউনিয়নের লিটন ইতিমধ্যে সজ্জন পদ্ধতিতে সবজি এবং মাছ চাষ করে সফল হয়েছে এবং তার এই সফলতা দেখে এলাকার আরও অনেক কৃষক এই সজ্জন পদ্ধতিতে আবাদ করার আগ্রহ পোষণ করছেন। বর্তমানে সজ্জন পদ্ধতিতে কৃষক লিটনকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন জেলার প্রায় 5 কৃষক। ভবিষ্যতে এই পদ্ধতিতে চাষাবাদ আরও সম্প্রসারণ হবে এমনটাই মত কৃষি সংশ্লিষ্টদের। আব্বাস আলী, এখন নওগাঁ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির সাথে দ্বিমত পোষণ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বুয়েটের শহীদ মিনার থেকে এই মিছিল বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা। এই সময় তারা বলেন, দেশে আবারও কোটা প্রথা চালু করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। তাদের 7 দফা দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা। পরে 3 দফা দাবি জানান বুয়েটের শিক্ষার্থীরা। এর আগে 20 আগস্ট রাজধানীর প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে 50% পদোন্নতি সহ 7 দফা দাবি জানান তারা। দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছে, যা জাতীয় সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল খাতই একমাত্র ক্ষেত্র যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলীরা যুগ যুগ ধরে চরম বৈষম্যের শিকার। ডিপ্লোমাধারীদের কোনো প্রকার বিসিএস পরীক্ষা না দিয়ে, যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম স্নাতক নেই, তারাও শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। কুমিল্লায় গত বছরের বন্যায় বেহাল প্রায় 1500 কিলোমিটার সড়ক, এখনও মেরামত হয়নি ক্ষতচিহ্ন। পিচ ঝালাই উঠে সৃষ্ট খানাখন্দ আর গর্তে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম, দুর্ভোগ ও ভোগান্তি নিত্যসঙ্গী জেলার 62 লাখ বাসিন্দার। এলজিইডি ও সওজ কর্তৃপক্ষ বলছে বরাদ্দ সংকটে সংস্কার কাজ সম্ভব হচ্ছে না। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। কুমিল্লার শাসনগাছা ব্রাহ্মণপাড়া সড়ক শহরতলি, আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার লাখো মানুষ প্রতিনিয়ত এই সড়ক ধরে যাতায়াত করেন। কিন্তু সড়কটির ভরাসার বুড়িচং সদর, খাড়াতাইয়া, পূর্ণমতি, ব্রাহ্মণপাড়া ঈদগাহ সহ 23 কিলোমিটার অংশ মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের কার্পেটিং ও ইট উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বিশাল গর্তের। প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। চলাচলে অনুপযোগী 23 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। গর্তে ভরা সড়কটিতে অতিরিক্ত ভাড়ায়ও মেলে না পরিবহন। যে কোনো পণ্য পরিবহনেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা সদর, এই 3 উপজেলার লোক এখান দিয়ে চলাফেরা করে। হাজার হাজার গাড়ি দৈনিক এই গাড়িতে পার হচ্ছে এবং বিভিন্ন সময় ওটু অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ আহত হচ্ছে। এখন যে ভুগতেছি, যাতায়াতের সমস্যা হচ্ছে, মানুষ আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে, তারপর মানুষ হাঁটা চলাফেরা খুবই দুর্ভিক্ষ সমস্যা হচ্ছে। নিরাপত্তা না এখানে, ওই সাইডে গাড়ি এখানে ঢুকে দিচ্ছে না, কখন মানুষের অ্যাক্সিডেন্ট এটা কোনো ঠিক নেই। এক গাড়ি ইটলি আইসিরা এখান দিয়ে একটা কাতার মধ্যে ইটনি দেয়, এরপরে দেয় আর দিন এই সময় কাটিয়ে আর চলে যায়। আমরা চাই যে রাস্তাঘাট ভালো হোক, যে গাড়ি চলতে পারে, যানবাহন সুন্দর চলতে পারে। একই অবস্থা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজেডির 1200 কিলোমিটার গ্রামীণ এবং সড়ক ও জনপথ বিভাগের 300 কিলোমিটার সহ প্রায় 1500 কিলোমিটার সড়কের খানাখন্দ আর গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটু ভালো ছিল, বন্যা হওয়া না রাস্তাঘাট একদম ভেঙে চুরমার হয়ে আছে, এরপর আর কোনো কাজ কাম আর হয়নি। সবসময় একটা ভয় থাকে, আমরা যে চলাফেরা করি বাচ্চা নিয়ে বা আমরা নিজেরাও আছি গার্জিয়ানরা, এই রাস্তা 5-6 বছর ধরে এরকম নিজেরা মাটি ফেলাইয়া কোথাও ইটের কোনা দিয়া এই রাস্তা চলাচলের ব্যবস্থা করা হয়েছে, সরকারিভাবে কোনো কিছু করা হয়।
কর্তৃপক্ষ বলছে জেলায় সংস্কারযোগ্য সড়কের তুলনায় বরাদ্দ অপ্রতুল। এলজেডি বলছে তাদের 1200 কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক মেরামতে প্রয়োজন 1000 কোটি টাকা। আর সড়ক বিভাগের দাবি বছর ঘুরে বর্ষাকাল শেষ হলেও আসেনি বরাদ্দ। তবে দুর্বিষহ সড়কে জনদুর্ভোগ কমাতে চলছে ইট সুরকির অস্থায়ী মেরামত। আমাদের যে চাহিদা আছে তার মধ্যে মাত্র 25% মতো সরকারি টাকা পায় এই রাস্তাগুলো মেরামতের করার জন্য। কিন্তু আমাদের এই স্বল্প টাকার কারণে আমাদের ওই যে আসলে পুরা যে চাহিদা জেলার যে মেইনটেনেন্স নিড এটা পূরণ করা আসলে সম্ভব হচ্ছে না। পার্মানেন্ট নেচারে কাজ না করা পর্যন্ত আসলে আপনারা ওই সুবিধাটা নিতে পারবেন না। 10টা প্যাকেজে আমাদের প্রোগ্রাম নেওয়া ছিল। 10টা প্যাকেজের মধ্যে আমরা 5টা মতো ওয়ার্ক অর্ডার দিতে পেরেছি এই সাম্প্রতিককালে, আর 5টার ওয়ার্ক অর্ডার আমরা এখনো দিতে পারিনি। এই সড়কগুলো এখন মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কুমিল্লার শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে দুর্ভোগ ও ভোগান্তিকে নিত্যসঙ্গী করা 62 লাখ বাসিন্দার দাবি দ্রুতই সংস্কার হোক বেহাল সড়ক। মাসুদ আলম, এখন, কুমিল্লা। জলাবদ্ধতা দূর করতে দীর্ঘ আন্দোলনের পর 2011 সাল থেকে 250 কোটি টাকা ব্যয়ে খনন করা হয় মৃত প্রায় কপোতাক্ষ নদের কিছু অংশ। খননের পর থেকে নদী পাড়ের কৃষিতে ফিরেছিল সমৃদ্ধি, কিন্তু নদে উজানের পানি প্রবাহে যুক্ত না করায় আবারও জমছে পলি। নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশের সাঁকো, মাছ শিকারের জন্য নেট পাটা স্থাপনার কচুরিপানায় স্রোত বাধাগ্রস্ত হয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন। কপোতাক্ষ নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদ। এর উৎস মাথাভাঙ্গা নদী থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলা অতিক্রম করে সুন্দরবনে গিয়ে শেষ হয়। কপোতাক্ষ ছাড়াও এই অঞ্চলে নদ নদীর উপর নির্ভরশীল কয়েক লাখ মানুষ। সাতক্ষীরার কপোতাক্ষ পাড়ের বাসিন্দা জেলে সদেব। প্রতিদিন নদীতে জাল ফেললেও এখন আর আগের মতো মাছ মেলে না। একই অবস্থা কপোতাক্ষ অববাহিকার হাজারো জেলের। এখন নদীতে মাছ নাই, এলো অবদ্ধ জল আইছে, আসলে এই মাছ সব মারা গেছে। আড়ে আড়ে ওই যে চট দিতেছে না, চোরাট অতি ক্ষতি করতেছে। উড়িদনি নদীটা ঠিক বুঝি যা, তার ওই তুললে নদীটা ক্লিয়ার থাকবে। নদী না থাকলে তো দেশের ক্ষতি, মানে আমার গ্রামের ক্ষতি, দেশের ক্ষতি, সব তলাই যাবে। প্রায় 1 দশক আগে মৃত প্রায় কপোতাক্ষ নদের কিছু অংশ খনন করা হয়। সে সময় নদের প্রাণ ফেরার পাশাপাশি গতি এসেছিল তীরবর্তী জমির চাষাবাদে, কিন্তু সেই সুফল স্থায়ী হয়নি। নদের উজান অংশে পানি বদ্ধ থাকায় জন্মেছে কচুরিপানা, আর অবৈধ সাঁকো ও মাছ শিকারের জন্য নেট পাটা স্থাপনের ফলে বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহের স্বাভাবিক গতি। এতে পলি জমে যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার কিছু এলাকার বৃষ্টির পানি নামতে না পারায় তৈরি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ফলে বাধাগ্রস্ত হচ্ছে এসব এলাকার ফসল আবাদ। লোনা পানির আধিক্যতা এত বেশি বৃদ্ধি হচ্ছে এই নদী ভরাটের কারণে। এরপরে এলাকায় কিন্তু ছোট ছোট যারা জমির মালিক, 1 বিঘা 2 বিঘা জমির, তারা কিন্তু এলাকা থেকে মাইগ্রেশন হয়ে সাতক্ষীরা, খুলনা শহরে যে তার জীবনযাপন করছে। এই নদীর সাথে আমাদের প্রাণ, এই নদীর সাথে আমাদের যাতায়াত। এই নদীর পানি আমাদের বাঁচায় রাখে। মিষ্টি পানি বলেন, লবণ পানি, যাই বলেন না কেন, নদীর পানি না থাকলে এই এলাকার কোনো স্ট্রাকচার থাকবে না। নদীর মধ্যে একটা এক্সকেভেটর মেশিন দিয়ে যদি একটা প্রণালী খনন করা যায়, তাহলে আমার মনে হয় জলাবদ্ধতার তীব্রতা খানিকটা কমবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, অপরিকল্পিত ঘের ও বাঁধের কারণে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক গতি। আর নদীর উপর থেকে সকল অবৈধ স্থাপনা সরানোর কথা বলছেন জেলা প্রশাসক। ঘের নির্মাণ করা হয়েছে এবং এদের সাথে কিন্তু খালের যে কানেক্টিভিটি সেটা কিন্তু নেই, এবং বছরের দীর্ঘ সময় এগুলো পানি দ্বারাই ভরাট করা থাকে, এবং বর্ষার সময় আপনার অতিবৃষ্টির কারণে ঘেরগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড হয়ে একটা বিশাল এলাকা পানির নিচে দেখা যায়। এই বর্ষার শুরুতেই আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। আমরা প্রত্যেকটা উপজেলা ভিত্তিক আমরা এবং ইভেন ইউনিয়ন ভিত্তিক আমরা কমিটি করে দিয়েছি এবং ইউনিয়নদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, যেখানে জলবদ্ধ হবে সাথে সাথে যেন সেই জলবদ্ধ নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত খননের মাধ্যমে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা না হলে এই সংকট দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন নদী নির্ভরশীলরা। আহসান রাজীব, এখন, সাতক্ষীরা।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে ৩৬,০০০ কোটি ডলারের সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ। এর মধ্যে কিয়েভকে একাই ১৩,০০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে ওয়াশিংটন। সামরিক সরঞ্জাম দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাশে কোন দেশ কিভাবে দাঁড়িয়েছে, কোন খাতে কি পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। পুতিন জেলেনস্কির সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে এক টেবিলে বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। যদিও ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে দেশটিতে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন তিনি, তবে আশ্বাস দিয়েছেন নিরাপত্তার প্রশ্নে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন। প্রতিক্রিয়ায় কিয়েভ জানায় যুক্তরাষ্ট্র থেকে ৯,০০০ কোটি ডলারের অস্ত্র কিনবে ইউক্রেন, যদিও এর অর্থ পরিশোধ করবে কিয়েভের ইউরোপীয় মিত্ররা। জার্মান থিঙ্ক ট্যাঙ্ক কেইল ইনস্টিটিউটের তথ্য বলছে, সংঘাত শুরুর পর নেটোর সদস্য দেশসহ যুক্তরাষ্ট্র থেকে ৩৬,০০০ কোটি ডলারের আর্থিক, সামরিক ও মানবিক সহায়তা পেয়েছে ইউক্রেন। এ তালিকায় আছে নেটোর ২৯ সদস্য রাষ্ট্র। এছাড়াও কিয়েভকে সহায়তা দিয়েছে পশ্চিমা এই জোটের বাইরে থাকা ১২টি দেশ: অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড, জাপান, মাল্টা, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, চীন, তাইওয়ান ও ভারত। সহায়তা এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকেও। এই ৩৬,০০০ কোটি ডলারের মধ্যে সামরিক সহায়তা বাবদ এসেছে প্রায় ১৭,০০০ কোটি ডলার, ১৬,৩০০ কোটি ডলার এসেছে আর্থিক সহায়তা হিসেবে, আর মানবিক সহায়তা বাবদ ২,৪০০ কোটি ডলার পেয়েছে ইউক্রেন। 2022-এর ২৪ জানুয়ারি থেকে 2025-এর ৩০ জুন পর্যন্ত ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর এই তালিকায় আছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও জাপান। দেখা যাচ্ছে ইউরোপের মিত্র দেশগুলো থেকে ১৯,৫০০ কোটি মার্কিন ডলার সহায়তা পেয়েছে ইউক্রেন, আর মার্কিন যুক্তরাষ্ট্র একাই দিয়েছে ১৩,৪০০ কোটি ডলার। যদিও কিয়েভকে ৩০,০০০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইউরোপের মিত্ররা, আর যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অঙ্ক ছিল ১৩,৯০০ কোটি ডলারের। যদিও ট্রাম্পের দাবি ওয়াশিংটন একাই ৩০,০০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে কিয়েভকে, তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে ওভাল অফিসে প্রথম সাক্ষাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পর ইউক্রেনকে সহায়তা দেওয়ার লাগাম টেনে ধরেন ট্রাম্প। মিত্রদেশ থেকে অত্যাধুনিক সমরাস্ত্রও পেয়েছে ইউক্রেন। যুদ্ধযান, আর্টিলারি, বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও মিসাইল এসেছে নানা দেশ থেকে। এর মধ্যে প্রতিবেশী দেশ থেকে সর্বোচ্চ ৩৫৪টি ট্যাঙ্ক পেয়েছে কিয়েভ, আর ইউক্রেনীয় সেনাবাহিনীকে ৩০৫টি আধুনিক যুদ্ধযান, ২০১টি হাউইটজার আর্টিলারি, ১৮টি এয়ার ডিফেন্স আর ৪১টি হিমার্স রকেট লঞ্চার দিয়েছে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। বিপিএলের দুর্নীতি রোধ করতে শুধু নিষেধাজ্ঞা নয়, জেল জরিমানার বিধান রাখার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া আইসিসির নির্দেশনার বাইরেও নিজস্ব আইনি ব্যবস্থা রাখার কথা বলেছেন তিনি। সেই সাথে তুলে ধরেছেন বিপিএলের সীমাবদ্ধতার কারণও। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশগুলোর ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে নিজ নিজ দেশের নাম উজ্জ্বল করছে, সেখানে সময়ের সাথে সাথে বিপিএল এর প্রতিশব্দ হয়ে উঠেছে বদনাম। ফিক্সিং অনিয়মের অভিযোগে বিপিএল যেন দুর্নীতির অভয়ারণ্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের ভাষ্যমতে আর্থিকভাবে অবহেলিত হওয়ার কারণেই ক্রিকেটাররা ঝুঁকছেন ফিক্সিংয়ে। বিপিএল আমার কাছে মনে হয় বিগত বছরে, লাস্ট ২-১ বছরে খুব খারাপ পর্যায়ে চলে গেছি। ব্র্যান্ডিং ভ্যালু আমরা হারিয়ে ফেলেছি, যে জায়গাটা খুবই বড় একটা বদনাম তৈরি হয়েছে। বিশেষ করে গত বছর, তার আগের বছর খুব একটা ক্লিয়ার খেলা হয় না, যেটা খুবই মানুষের কাছে সন্দেহের তালিকায় চলে আসছে। আর্থিকভাবে কিন্তু অনেক লস। আমি কাছে মনে হয় এত বড় একটা ইভেন্ট, এত বড় দামি খেলা, প্লেয়াররা খুবই একদম স্বল্প পরিমাণ, অল্প, যারা বিশেষ করে সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ফাইন্যান্সিয়ালি তারা খুবই নেগলেক্টেড আমার কাছে মনে হয়, যে লেভেলে খেলা হয়। তো ফলে তারা শর্টকাট পথটা খুঁজে নেয়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। শতাধিক সন্দেহভাজন ঘটনা আর দেশি বিদেশি মিলিয়ে একাধিক অভিযুক্ত ক্রিকেটারের সংখ্যা প্রকাশিত হয়েছে সেই খবরে। এমন বাঁধভাঙা দুর্নীতির স্রোত সামলাতে এবং প্রতিকার করতে অ্যান্টি করাপশন ইউনিটে পরিবর্তন চান খালেদ মাসুদ পাইলট। আপনার ড্রেসিং রুমে ইজি অবাধ যাতায়াত, হোটেলে অবাধ যাতায়াত, ড্রেসিং রুমে অবাধ যাতায়াত, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে খুব টাইট করতে হবে, যেন একটা কাক পক্ষী না ঢুকতে পারে। যেগুলো নিয়ম আছে বিদেশি আইসিসিতে যেমন হয় ওয়ার্ল্ড কাপের সময়, ঠিক ওইরকম করতে হবে। আপনি এখনকার যুগে একটু ফাঁক মানে আপনি বেরিয়ে যাবে। তো সেই রকম
প্ল্যান করতে হবে এবং তাদেরকে ফ্রিডম দিতে হবে যেন কেউ ইন্টারফেয়ার করতে না পারে, তাদের রুলসটা যেন তারা একদম 100% ইমপ্লিমেন্ট করতে পারে, কোনো দলীয় কারণে যেন তারা প্রভাবিত না হতে পারে। দেশের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্টে সীমাবদ্ধতার কথা তুলে ধরার পাশাপাশি স্টেডিয়াম এলাকার আশেপাশের ছাদগুলোতে বেটিং চক্র নির্মূলে প্রশাসনিক ব্যবস্থার পক্ষপাতী পাইলট। আর জড়িত ক্রিকেটার কিংবা সংশ্লিষ্টদের রুখতে শুধু নিষেধাজ্ঞা নয়, জেল জরিমানার বিধানের দিকেও গুরুত্ব দিয়েছেন তিনি। কোনো একটা দূর থেকে ছাদে দিয়ে বাইনোকুলার দিয়ে আপনি খেলা দেখে, আপনি লাইভ খেলা দেখে আপনি ওখান থেকে আপনি কিছু করছেন, সেটা আমার কাছে মনে হয় আইনগত ব্যবস্থা করা উচিত। আইন যারা কাজ করেন, অ্যান্টি কারাপশনের আইসি রুলস আছে, আপনি যদি ম্যাচ পাঠান বা ফিক্সিং স্পট করেন বা যেটাই হোক আপনি স্পট ফিক্সিং করেন, একটা অ্যান্টি কারাপশনের একটা বিভিন্ন রকম রুলস আছে যে আপনি এত ম্যাচ খেলতে পারবেন না, এতদিন বহিষ্কার থাকবেন। এটা ছাড়াও আমাদের দেশের আমার কাছে মনে হয় নিজস্ব একটা আইন করা উচিত। ক্রিকেট বোর্ডের ম্যাক্সিমাম পানিশমেন্টে যাওয়া উচিত। শুধুমাত্র 2 বছর আপনি সাসপেন্ড করলেন, 3 বছর সাসপেন্ড করলেন তা না, এমন যদি ফাইন্ডিংস পান যেটা আমাদের ক্রিকেটকে কলঙ্ক করবে, আপনি হয়তো আইনিভাবে বা সরকারের পক্ষ থেকে তাদের হয়তো ম্যাক্সিমাম যেন একটা ধরনের আমি মনে করি যে জেল থাকা উচিত বা এরকম থাকা উচিত যে না 5 বছর 6 বছর 7 বছর জেল, বিকজ তুমি আমার এই ডিপার্টমেন্টকে কলাপস করছো। ক্রিকেটের স্বার্থে স্বচ্ছ প্রক্রিয়া আর নিয়মিত অডিট চান খালেদ মাসুদ পাইলট। অবশ্য রাতারাতি অনিয়ম, সিন্ডিকেট কিংবা ফিক্সিং এর মতো ঘটনা দূর করা নিয়ে সন্দিহান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু আমি বলবো রাতারাতি কিন্তু কোনো জিনিস হবে না। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা, ভিন্ন দাবিতে অনড় বড় রাজনৈতিক দলগুলো। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার, সামনের দিন আরও ভীতির বিশেষজ্ঞদের শঙ্কা। সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রে সহজেই মিলছে মাদক, সীমান্ত দিয়ে মাদক বহন করছে কম বয়সীরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের পাশে পশ্চিমা বিশ্ব, সামরিক সরঞ্জাম দেয় এগিয়ে যুক্তরাষ্ট্র। এবং ফিক্সিং ঠেকাতে জেল জরিমানার পরামর্শ খালেদ মাসুদের, আইসিসির বাইরে নিজস্ব আইনি ব্যবস্থার দাবি। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।